আজকে চলে এসেছি প্রচারের আড়ালে থাকা কলকাতার খুব কাছাকাছি অপূর্ব সুন্দর এক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে। আমাদের এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু রামকৃষ্ণ মন্দির, আশ্রম, মঠ, মিশন। তেমনই একটা অপূর্ব সুন্দর রামকৃষ্ণ মন্দিরে আজ আমি চলে এসেছি। নদীর ধারে শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে গড়ে উঠেছে এই রামকৃষ্ণ মন্দিরটি, রামকৃষ্ণালয়। আমি শুভ, আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রামকৃষ্ণালয় মন্দিরে আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে আপনারা কি কি দেখবেন, এই মন্দিরে প্রসাদের কি ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি ধরব শিয়ালদা রানাঘাট লোকাল। আপনারা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা গেদে লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল বা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে আজকের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে এগোতে লাগলাম আজকের গন্তব্যস্থলের দিকে। মুকুলে মুকুলে ভরা এই আম গাছ আর এই আমের মুকুলের মিষ্টি মধুর গন্ধ আকাশে বাতাসে জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে। কি অপূর্ব দেখতে লাগছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে, রানাঘাট জংশন স্টেশনে। আজকের আমার ট্রেন জার্নি এখানেই সমাপ্ত। আজকের আমার গন্তব্যস্থল রানাঘাট। তো আমি পৌঁছে গেছি এখন রানাঘাট স্টেশনে। এখন আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখন বাইরে বেরোবো। এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আপনারা বাঁ দিকেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো বা ভ্যান দুটোই পেয়ে যাবেন। টোটো বা ভ্যানে উঠে আপনাদের বলতে হবে কোর্টপাড়া রামকৃষ্ণালয় মন্দির যাব। চলে এসেছি আমি আজকের গন্তব্যস্থল রামকৃষ্ণালয়। টোটো দাদা যদি এই রামকৃষ্ণালয় না চেনেন তাহলে আপনারা বলবেন যে অবকাশ পার্কের পাশে যে মন্দিরটা হয়েছে নতুন মন্দির রামকৃষ্ণালয়, সেইখানে যাব। এই হচ্ছে অবকাশ পার্কের গেট, আর ঠিক এর সামনেই হচ্ছে এই রামকৃষ্ণালয় মন্দির। স্টেশন থেকে টোটোয় করে এই রামকৃষ্ণালয় মন্দির পর্যন্ত আসতে সময় লাগলো 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এখানে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে গাড়ি রাখারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে গ্যারেজ রয়েছে। আর মন্দিরের সামনের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। মন্দিরের সামনের এই জায়গাটা মনে হবে এক টুকরো শান্তিনিকেতন। আর এই জায়গাটা এত শান্ত নিরিবিলি, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। কোনো ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। কি অপূর্ব সুন্দর যে লাগছে এই জায়গাটা, মন প্রাণ চোখ সব যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। ওই দেখুন একটা ছেলে আর একটা মেয়ে ফটোশ্যুট করছে এখানে। এখানে কিন্তু অনেকেই আসছে ফটো বা ভিডিও শ্যুট করতে। তো চলুন এবারে প্রবেশ করা যাক মন্দিরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গেট রয়েছে, তবে এই গেটটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। আর পাশেই এই যে ছোট্ট একটি গেট দেখছেন, এই গেটটি দিয়েই নিত্যদিন মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই হচ্ছে মূল মন্দির রামকৃষ্ণালয়, যে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মন্দিরের সামনেই বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, আর সারা মন্দির প্রাঙ্গণ সবুজ ঘাসের চাদরে মোড়া। আর মন্দির প্রাঙ্গণ
বিভিন্ন রকম রং বেরঙের বাহারি ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এই যে দেখুন, রয়েছে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা, এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। মন্দির প্রাঙ্গণে বসে বিশ্রাম নেওয়ার জন্য আর এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে দেখুন বসার জায়গাও রয়েছে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই ঘরগুলি। এখানে একটি হচ্ছে অফিস রুম আর দুইটি হচ্ছে গেস্ট হাউস, আর এই দিকটায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই গেস্ট হাউসটা কিন্তু দেখতে বেশ সুন্দর। একটা দিন শান্তিতে কাটানোর জন্য দারুণ একটা জায়গা। এই মন্দিরে এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। রুমগুলো বন্ধ থাকার কারণে রুমের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এখানে লোক সংখ্যা খুবই কম, ঘরগুলো খুলে দেখানোর মতন তেমন কেউ নেই। চলুন এবারে আমরা মূল মন্দিরটা দেখি আর মূল মন্দিরে প্রবেশ করি। মন্দিরটা দেখতে অনেকটা বেলুড় মঠের মন্দিরের মতন। মন্দিরের একদম ওপরে সামনেই দেখুন একটি ওং লেখা রয়েছে, আর মন্দিরের সামনে কিন্তু সুন্দর সুন্দর সব কারুকার্য করা। আর এখানে দেখুন লেখা রয়েছে রামকৃষ্ণালয়। এইটা হচ্ছে মন্দিরের সামনের অংশটা। মন্দিরটা কিন্তু অনেকটা বড়। মন্দিরের যে গর্ভগৃহের চূড়াটা সেটা কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে না। পরে সম্পূর্ণ মন্দিরটা সাইড দিয়ে আপনাদের একবার দেখিয়ে দেবো। তার আগে চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বারের দরজা, কাঠের দরজা। তারপরে দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে। আর মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দুই সাইডে দুইটি কক্ষ রয়েছে। এই ঘর দুটোতে মন্দিরের সমস্ত জিনিসপত্র থাকে। আর এই হচ্ছে নাট মন্দির। পুরো মন্দিরের ফ্লোর সাদা টাইলস দিয়ে বাঁধানো। আর নাট মন্দিরের ওপর দিকটা দেখুন টিনের সেট দেওয়া রয়েছে, এখনও ছাদ দেওয়া হয়নি। এই মন্দিরটা কিন্তু খুব বেশি পুরনো নয়, মন্দিরটা কিন্তু আনুমানিক 2 কি 3 বছর প্রতিষ্ঠা হয়েছে। আর মন্দিরের যে গর্ভগৃহ, এই গর্ভগৃহের ওপরটা কিন্তু ছাদ দেয়া। গর্ভগৃহের উপরের দিকে দেখুন সুন্দর একটি চাঁদোয়া লাগানো রয়েছে। আর গর্ভগৃহে শ্বেত পাথরের উঁচু বেদির ওপরে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের এই বিগ্রহটি শ্বেত পাথরের তৈরি। আর ঠাকুরের সামনে স্বামী বিবেকানন্দ ও মা শারদার চিত্রপট রাখা রয়েছে। ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ, বাঁ দিকে রয়েছেন মা শারদা। আর মাঝখানে ঠাকুর রামকৃষ্ণদেবেরও একটি চিত্রপট রাখা রয়েছে। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিন থেকেই শুরু হয়েছিল কল্পতরু উৎসব। সেই দিন নদিয়া জেলার এই রানাঘাট চূর্ণী নদীর ধারে কলাইঘাটা নামে একটি গ্রামে রানী রাসমণির জামাতা মথুরচন্দ্র বিশ্বাসকে নিয়ে কলাইঘাটার বটতলায় আদিবাসী অঞ্চলে আসেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। কলাইঘাটার সকল গ্রামবাসী এসে উপস্থিত হন ঠাকুরের কাছে। গ্রামবাসীর হতদরিদ্র রূপ দেখে ঠাকুর রামকৃষ্ণদেব ব্যথিত হন। তিনি মথুরচন্দ্রকে বলেন, যতক্ষণ পর্যন্ত এদের অন্নবস্ত্রের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ আমি অনশনে থাকব। তারপর মথুরবাবু তাদের জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করেন। তারপরেই ঠাকুর রামকৃষ্ণদেব তার অনশন ভঙ্গ করেন। প্রতি বছর 1 জানুয়ারির দিন এই ঐতিহাসিক স্থানে অগণিত ভক্তরা আসেন। স্থানটি ছিল চূর্ণী নদীর তীরে কলাইঘাটা। তবে সেই স্থানে কোনো অজ্ঞাত কারণে মন্দির গড়ে তোলা সম্ভব হয়নি। ঠিক তার বিপরীতেই নদীর আর এক পাড়ে এই রামকৃষ্ণালয় মন্দিরটি গড়ে তোলা হয়েছে। গর্ভগৃহের চারিদিকটা কিন্তু খোলা, শুধু রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আর চার কোণে 4টি এরকম পিলার রয়েছে। আর এই পিলারের গায়ে দেখুন কি অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে।
ঠাকুরকে প্রদক্ষিণ করার জন্য গর্ভগৃহের চারিদিক দিয়ে খোলা জায়গা রয়েছে, আর গর্ভগৃহের চারিদিক দিয়ে কিন্তু আপনারা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে পারবেন। আর মন্দিরের চারিদিকে রয়েছে এরকম বড় বড় জানালা, যেখান থেকে মন্দিরের ভেতরে সুন্দর আলো বাতাস আসে। গর্ভগৃহের সামনের এই বিশাল বড় নাট মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের নাম গান হয়, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এখানে বহু ভক্তরা আসেন। গর্ভগৃহের ঠিক পিছন দিকেই রয়েছে এই মন্দিরের ভোগঘর। এইখানেই নিত্যদিন ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত করা হয়। এই যে ঠাকুমাকে দেখছেন, উনি এই মন্দিরে ভগবানের জন্য ভোগ প্রস্তুত করেন। এছাড়াও মন্দির ঝাঁট দেয়া, মন্দির মোছা পরিষ্কার রাখা, ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখা ওনারই দায়িত্ব। আজ সকালে ঠাকুরকে নিবেদন করা হয়েছে ফল ও মিষ্টি। এখানে কি প্রতিদিন ভোগ হয়, অন্নভোগ হয়? অন্নভোগ প্রতিদিন হয় না। আচ্ছা, বিশেষ দিন না হলে অন্নভোগ হয় না। তবে বিকেলবেলা সুজি রোজ দেওয়া হয়, সুজি মিষ্টি, আর বুধবার দিন লুচি। আচ্ছা, বুধবার দিন ঠাকুরের জন্মবার, সেই জন্যে লুচি সুজি মিষ্টি বুধবার। আচ্ছা, আর অন্যদিন রোজই সুজি আর মিষ্টি দেওয়া হয় আচ্ছা। বিকেলবেলা। আর অন্নভোগ বিশেষ বিশেষ দিনে খিচুড়ি, পায়েস, পাঁচ ভাজা সব দেওয়া হয়। এই যেমন 19 তারিখ গেল ঠাকুরের জন্মতিথি, ওই দিন দেওয়া হয়েছে। তারপরে কল্পতরু উৎসব গেল, ওই দিন দেওয়া হয়েছে। বিশেষ দিনে দেওয়া হয়। আচ্ছা, সেই সময় সকল ভক্তরা তো প্রসাদ পায়। হ্যাঁ, আচ্ছা, যে আসে সেই পায়। আচ্ছা, এখানে কি বসিয়ে খাওয়ানো হয় নাকি এমনি হাতে হাতে? এমনি বাটি করে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, চলে যায় এরকম বাটি করে আচ্ছা, ভাগ করে দিয়ে দেওয়া হয়, নিয়ে চলে যায়। আচ্ছা। আচ্ছা বন্ধুরা, আমরা এই রামকৃষ্ণ আলয় যে মন্দির, এই রামকৃষ্ণালয়ের মন্দিরের যিনি প্রধান, যিনি এই মন্দিরের উদ্যোক্তা, তা ওনাকে আমরা কাছে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। কৌশলদেব বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মন্দিরটা কিভাবে এখানে প্রতিষ্ঠা হলো বা গড়ে উঠলো, সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমি একা উদ্যোক্তা নয়, আমরা উদ্যোক্তা। ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের যদি আশীর্বাদ না থাকতো, ইচ্ছা না থাকতো, তাহলে এই মন্দির তৈরি হতো না। যাই হোক, এর ইতিহাসটা হচ্ছে যে রামকৃষ্ণদেব মথুরাবাবুর সঙ্গে তার জমিদারি পরিদর্শনের জন্য এই চুন্নি নদী, আমরা ঠিক দাঁড়িয়ে আছি চুন্নি নদীর পাশেই, এবং আমাদের মন্দিরটাও চুন্নি নদীর একদম তীরে অবস্থিত। একটা মনোরম পরিবেশে মন্দিরটা গড়ে উঠেছে। ঠাকুর মথুরাবাবুর সঙ্গে জমিদারি পরিদর্শনে চুন্নি নদী দিয়ে যেতেন। কোনো একদিন রানাঘাটের আমাদের যেখানে মন্দির, ঠিক তার উল্টো দিকে কলাইঘাটায় ওখানে ঠাকুর নামেন। কলাইঘাটা ছিল সেই সময়ে বহু গরিব মানুষদের বাসস্থান। সেখানকার বাসস্থানে ছোট ছোট বাচ্চারা, ওখানকার মানুষ, তারা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছিলেন। সেই অভুক্ত মানুষদের আগে খাবার ব্যবস্থা, তাদের পরিধানের ব্যবস্থা করবার জন্য তিনি মথুরাবাবুকে বলেন, যতক্ষণ পর্যন্ত তিনি ওদের ব্যবস্থা না করবেন, তিনিও কলাইঘাটা থেকে নড়বেন না। কলাইঘাটায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন। এটা একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান এবং অন্যতম ধর্মীয় তীর্থস্থান বলা যেতে পারে। কিন্তু ঠাকুরের সেই পবিত্র ভূমিতে মন্দির গড়ে ওঠেনি কোনো একটা কারণে, গড়ে উঠতে যায়নি একটা সমস্যার জন্য। ঠাকুরের ইচ্ছাতেই ঠিক তার উল্টো দিকে চুনি নদীর তীরে আমাদের এই সদৃশ্য মন্দিরটি নির্মিত হয়েছে। গত 7ই মে, প্রায় 1 বছর হতে এলো, ঠাকুরের এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখানে নিয়মিত নিত্য পুজো হচ্ছে, সকালে সন্ধ্যায় আরতি হচ্ছে। পেছনে দেখে খুব সুন্দর একটা ঘাট তৈরি হয়েছে, নির্মিত হয়েছে, সেটা কল্পতরু ঘাট। আর এই কল্পতরু ঘাট বা কল্পতরু পার্ক এবং ঠাকুরের মন্দিরকে ঘিরে এই মুহূর্তে ঠিক অবকাশ পার্কের উল্টো দিকে এই জায়গাটা একটা তীর্থস্থানে রূপান্তরিত হয়েছে। শুধু রানাঘাটের মানুষ নয়, রানাঘাটের বাইরে থেকে সারা বাংলা জুড়ে বহু মানুষ, বহু বাঙালি বিদেশি ভক্ত ঠাকুরের, তারাও এখানে এসে এই মন্দিরে আসেন। মন্দিরে তারা দুদণ্ড শান্তির জন্য প্রেয়ার করেন, প্রার্থনা করেন, ঠাকুরের আরতি দেখেন। এই মুহূর্তে রানাঘাট শুধু নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গের অন্যতম একটা দ্রষ্টব্য স্থান আমাদের এই রামকৃষ্ণালয় রানাঘাট। আচ্ছা, এখানে কি ভক্তদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে? রেগুলার পুজোর পরেই প্রসাদ বিতরণ করা হয়, সকালে এবং সন্ধ্যেবেলায়। সেটা ফল মিষ্টি, ফল মিষ্টি বা অন্যান্য যে ভোগ, বিশেষ বিশেষ দিনে বুধবারে আলাদা সন্ধ্যেবেলায় ভোগ আরতি হয়, ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয়। প্রতিদিন কি ভক্তদের জন্য? এখনো চালু হয়নি। আচ্ছা, এটা আগামী দিনে ঠাকুরের ইচ্ছা কি আছে দেখি, তারপরে হবে। আচ্ছা, আপনাদের কি পরিকল্পনা আছে ভবিষ্যতে হতে পারে এটা? দেখুন, এই ঠাকুরের নিত্য পুজোর মধ্যেই আমরা সীমাবদ্ধ নয়। সুতরাং রামকৃষ্ণের নাম যেখানে থাকবেন, ঠাকুরের নাম যেখানে থাকবে,
মা এবং স্বামীজি যেখানে থাকবেন সেখানে সব থেকে প্রাধান্য দেওয়া হয় মানব সেবার কাজ। এখানে নিয়মিত সেই জায়গাটাতে আমাদের কোনো সময় স্বাস্থ্য পরীক্ষা বিনা পয়সায়, বস্ত্রদান, খাদ্যের ব্যবস্থা করা নিরন্ন মানুষদের, এইগুলো তো নিয়মিত চলছে। আচ্ছা, আগামী দিনে এখানে আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে যাচ্ছি, চেষ্টা করছি। আচ্ছা। আর দেখা যাক ঠাকুরের কি ইচ্ছা, সেভাবে এগোবো। আচ্ছা, মন্দির কখন কখন খোলা থাকে একটু মন্দির সকালবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা একদম 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কি কি অনুষ্ঠান হয়? যে বিশেষ বিশেষ দিনে এখানে ঠাকুরের গান, প্রার্থনা, বিভিন্ন দেখছেন আমাদের যে সুন্দর পার্কটা রয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, চর্চা, শরীরচর্চা, এখানে নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। এই কাজগুলো চলছে নিয়মিতভাবে। আচ্ছা, আর বাৎসরিক কোনো উৎসব? বাৎসরিক উৎসব, কল্পতরু উৎসব খুব বড় আকারে হয় এখানে। আচ্ছা, হাজার হাজার মানুষের সমাগমে কল্পতরুর উৎসবের দিনটা এখানে মুখরিত হয়েছে। এটা ঠাকুরের জন্মতিথিতে, আচ্ছা, কদিন আগে হয়ে গেল জন্মতিথিতে, মায়ের জন্মতিথিতে 12 জানুয়ারি বা স্বামীজির জন্মতিথিতে এখানে মেলার রূপ নেয়। বহু ভক্তপ্রাণ মানুষ এখানে আসেন তাদের মনের আরতি জানানোর জন্য, দুদণ্ড শান্তি পাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অনেক। ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। এই রামকৃষ্ণালয় মন্দিরের পেছন দিক দিয়েই বয়ে গেছে চূর্ণী নদী। তো চলুন সেই চূর্ণী নদীটা এবার আমরা দেখে আসি। এখন চলে এসেছি মন্দিরের বাইরে, আর আপনাদের বলেছিলাম মন্দিরটা সাইড দিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখুন, মন্দিরটার মোট 3টে পার্ট রয়েছে। সামনেরটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, আর দুই দিকে রয়েছে 2টি কক্ষ। তারপর হচ্ছে নাট মন্দির, তারপর হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরের সামনের অংশে রয়েছে 2 দিকে 2টি চূড়া, আর মাঝখানে রয়েছে একটি 4 চালার চূড়া। দ্বিতীয় অংশটা হচ্ছে টিনের সেট দেয়া নাট মন্দির, তার পরের অংশটা হচ্ছে 12 চালার মূল গর্ভগৃহ। মন্দিরের ঠিক পেছন দিক দিয়েই বয়ে চলেছে চূর্ণী নদী, আর এই চূর্ণী নদীর ধারে দেখুন অপূর্ব সুন্দর একটি পার্কের মতন করা রয়েছে। এখানটা দেখুন খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, আর অনেক বসার জায়গা করা রয়েছে। নদীর ধারে এই কল্পতরু পার্কে বসিয়ে কিন্তু সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। এই পার্কটির নাম হচ্ছে কল্পতরু পার্ক, আর এই যে ঘাটটা রয়েছে নদীর ঘাট, এই ঘাটটিরও নাম হচ্ছে কল্পতরু ঘাট। চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। নদীর ধারে বসে শান্ত, স্নিগ্ধ, নীরবে বয়ে চলা এই চূর্ণী নদীকে দেখতে বেশ ভালোই লাগছে। এই নদীর ধারে দাঁড়িয়ে সম্পূর্ণ মন্দিরটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখন আমি দাঁড়িয়ে আছি এই চূর্ণী নদীর ধারে। কি যে অপূর্ব শান্ত, নিরিবিলি, কি সুন্দর এই জায়গাটা। অবশ্যই একদিন এই রামকৃষ্ণালয় মন্দির থেকে এসে ঘুরে যান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর এই জায়গাটা। চলুন বন্ধুরা, এই রামকৃষ্ণালয় মন্দিরের পাশেই যে অবকাশ পার্কটি রয়েছে সেটাও এবার আমরা একবার ঘুরে দেখে নিই। মন্দিরের সামনের যে রাস্তাটা, সেই রাস্তার এই অপূর্ব সুন্দর দৃশ্যটা তো আপনারা আগেই দেখেছেন। রাস্তার একধারে রামকৃষ্ণালয় মন্দির, আর ঠিক তার অপর পারেই রয়েছে এই অবকাশ পার্ক। পার্কের গেটের সামনে দেখুন দেয়া রয়েছে পার্কের প্রবেশ মূল্য কত, এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভিডিও ক্যামেরা করলে বা ফটোশ্যুট করলে তার চার্জ কত, পার্কের ভেতরে যে সমস্ত রাইডগুলো রয়েছে তাতে চড়তে গেলে তার মূল্য কত, এই সমস্ত কিছু দেখুন এখানে দেয়া রয়েছে। আর কিছু নিয়মাবলী দেয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো দেখে নিতে পারেন। পার্কের গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিটটাও সংগ্রহ করে নিতে হবে। তো আমি পার্কের ভেতরে প্রবেশ করে গেছি। পার্কের মূল গেট দিয়ে প্রবেশ করে সামনেই দেখুন এখানে একটা গণেশের মূর্তি দেখতে পাবেন, অপূর্ব সুন্দর মূর্তিটা। আর পার্কের ভেতরে একদম সবুজে সবুজে মোড়া। পার্কের চারিদিকে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন বিভিন্ন রকমের ফুলের গাছ, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ। খুব সুন্দর করে সাজানো কিন্তু পার্কের ভেতরটা। আর পার্কের ভেতরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা বাঁধানো। এই যে দেখুন
বিভিন্ন ধরনের ফুল রয়েছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, অপূর্ব কিন্তু পার্কের ভেতরটা। আপনারা রামকৃষ্ণালয় দর্শন করতে এসে এই পার্কটাও কিন্তু একবার ঘুরে দেখে যেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। চারিদিকে শুধু সবুজের সমারোহ, আর পার্কের পাশ দিয়েই বয়ে যাচ্ছে চূর্ণী নদী। আর এই যে এদিকটা দেখুন, এই যে পুকুরটা, এইখানেই বোটিং করা হয়, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই পুকুরটা চারিদিক দিয়ে গোল করে ঘেরা রয়েছে, আর পুকুরটাকে ঘিরে পুকুরের চারিদিক দিয়ে অনেক বসার জায়গা করা রয়েছে। এই যে দেখুন, সিট করা রয়েছে এরকম। আর পার্কের ভেতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের ভেতরের এই রাস্তাগুলো কি দারুণ লাগছে দেখুন, দুদিকে সারি সারি গাছ আর মাঝখান থেকে এই বাঁধানো রাস্তা, অপূর্ব লাগছে দেখতে। এই যে দেখুন, এখানে একটা তোরণ রয়েছে, আর এখানে লেখা রয়েছে অবকাশ। আর সামনেই দেখুন দুটো ব্রিজ রয়েছে, পুকুরের ওপর দিয়ে এই ব্রিজটা করা হয়েছে। এখানে দেখুন একটা বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে। আর এই পাশটায় হচ্ছে ছোট ছোট দেখুন এরকম চালা করা রয়েছে, যেখানে বসার জায়গা রয়েছে। দেখুন পার্কের ভেতরে খাবারের দোকানও রয়েছে, আর ছোট ছোট ঘর করা রয়েছে দরমা দিয়ে, যে ঘরগুলোর ভেতরে বসেও ওখানে আপনারা খাবার খেতে পারেন, বসতে পারেন। এই যে দেখুন সামনেই দেখছেন, এই যে এখানে ছোট্ট ছোট্ট এরকম দরমার বেড়া দিয়ে ঘর করা রয়েছে, আর এরকম বসার জায়গা রয়েছে, উপরে টিনের চালা দেয়া। পার্কটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে পার্কটা তৈরি হয়েছে। পার্কটা কিন্তু জুনিয়র সিনিয়র সকলের জন্য, এখানে ছোট থেকে বড় সবাই আসতে পারেন। এই যে দেখুন, এখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, স্লাইড রয়েছে, টয় ট্রেন রয়েছে। এই রানাঘাটে কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে। যে সকল দর্শনীয় স্থানের মধ্যে কিছু স্থানের ভিডিও আমি করেছি, সেই সকল ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই রামকৃষ্ণালয় মন্দিরটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।